1995 সালে সেপ্টেম্বর মাসে নৃতত্ত্ববিদ জোহান রেইনহার্ড এবং তার সঙ্গী মিগুয়েল জেরেট মাউন্ট এম্পাটোতে চড়লেন। এমন সময় সমুদ্র সমতল থেকে প্রায় 6000 ফুট উঁচুতে তারা অদ্ভুত কিছু দেখতে পেলেন। বরফের ভেতরে কয়েকটি উজ্জ্বল পাখির পালক তাদের দৃষ্টিগোচর হলো। নৃতত্ত্ববিদ রেইনহার্ড থমকে দাঁড়ালেন, কারণ সেগুলো আর 5টি সাধারণ পাখির পালক ছিল না। সেগুলো ছিল প্রাচীন ইনকাদের আনুষ্ঠানিক উৎসবের সময় মাথায় পরা মুকুটের অংশ। প্রফেসর রেইনহার্ড বুঝতে পারলেন তারা প্রাচীন কোনো ইনকা মন্দির বা অনুষ্ঠান ক্ষেত্র খুঁজে পেয়েছেন, বহু বছর ধরে যা চাপা ছিল তুষার স্তরের নিচে। আগ্নেয়গিরির উত্তাপে বরফ গলে তা উন্মুক্ত হয়েছে তাদের সামনে। প্রফেসর রেইনহার্ড আরও কিছু নমুনা পাওয়ার সম্ভাবনা অনুমান করতে পারলেন। তারা আরও ব্যাপকভাবে খোঁজ করতেই পাহাড়ের একটি খাঁজে জমাটবদ্ধ একটি কাপড়ের বান্ডিলের সন্ধান পেলেন। পাকার লোম দিয়ে তৈরি বহুমূল্য পোশাকে সজ্জিত মৃতদেহটিকে পর্যবেক্ষণ করতেই প্রফেসর রেইনহার্ড বুঝতে পারলেন এক ইনকা কিশোরের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। অনেকদিন আগে মারা গিয়েছে সে, কিন্তু কতদিন আগে? প্রফেসর অনুমান করতে ব্যর্থ হলেন। মেয়েটি মারা গিয়েছিল আজ থেকে কমপক্ষে 500 বছর পূর্বে, 1440 থেকে 80 সালের মধ্যে কোনো এক সময়ে। শুধু ওই একটি মৃতদেহ নয়, সেই সাথে আরও 2টি মৃতদেহ আবিষ্কৃত হলো। 3টি দেহই অদ্ভুতভাবে সংরক্ষিত হয়ে মমিতে রূপান্তরিত হয়েছে। সেগুলোকে তারা পেরুর এরেকুইপাতে অবস্থিত দ্য ক্যাথলিক ইউনিভার্সিটি অফ সান্তা মেরিয়াতে শীতল রুমে রেখে দিলেন। প্রথম মৃতদেহকে নাম দেওয়া হয় দ্য ইনক্যালেরি। বিভিন্ন ধরনের ফরেন্সিক পরীক্ষা নিরীক্ষা চালানো হয়। অটোপসি বা ময়নাতদন্তের ফলে যাতে মমিটি ক্ষতিগ্রস্ত না হয়, তাই কম্পিউটার টমোগ্রাফি বা সিটি স্ক্যানের মাধ্যমে গবেষকেরা জানার চেষ্টা করেন কি রহস্য লুকিয়ে আছে এই ইনক্যালেরির মধ্যে। ইনকা দেবতাদের উদ্দেশ্যে বলি দেওয়া হয়েছিল তাদের। এদের মধ্যে প্রথমে আবিষ্কৃত মেয়েটি বা ইনক্যালেরির বয়স ছিল 12 থেকে 14। বাকি দুজনের একজন ছিল ছেলে, আরেকজন মেয়ে। বিশেষজ্ঞদের ধারণা সে ছিল স্যাক্রেড লেডি কিংবা পবিত্র নারী, আর বাকি দুজন ছিল তার সেবক কিংবা সহচর। ইনকা সাম্রাজ্য শাসন করত দক্ষিণ আমেরিকা তখনকার সময়ের কথা। অদ্ভুত ছিল তাদের রীতিনীতি আর আচার আচরণ। এর মধ্যে সবচেয়ে অদ্ভুত ছিল কাপাকোচা উৎসব। কাপাকোচা উৎসব অন্য আর 5টা উৎসব থেকে আলাদা। এর জন্য চাই জীবন্ত মানুষ। তাদের জোগাড় করার ব্যবস্থাও ছিল সারা সাম্রাজ্যে বিস্তৃত। তখন হয়তো ইনকা সাম্রাজ্যের কোনো এক অঞ্চলে একটি পাহাড়ের উপত্যকায় থাকতো মেয়েটি। বাবা কৃষক, জমিতে আলু আর নানা রকম ফসল ফলায়, সেগুলোই তাদের খাদ্য। মেয়েটিও মাঝে মাঝে বাবার কাছে ছুটে যায়। কতই বা হবে বয়স, বড়জোর 10 বা 11। নারী সুলভ বৈশিষ্ট্য তখন প্রকাশ পেতে শুরু করেনি তার দেহে, তবুও একটি লাবণ্য ভর করেছে সারা অঙ্গে। এমন সময় গ্রামের পুরোহিতদের চোখে পড়ল মেয়েটি। গোপনে গোপনে সে খবর পাঠালেন রাজপুরোহিতকে, প্রভু, দেবতার অর্ঘ্য পাওয়া গেছে। কয়েকদিন পর হঠাৎ এক রাত্রে রাজার সৈনিক নিয়ে রাজপুরোহিতরা এসে হাজির হলো মেয়েটির বাড়ির দরজায়। গম্ভীর মুখে জানালো তাদের মেয়েকে দেবতার সেবায় উৎসর্গ করা হবে। মেয়েটিকে নিতে এসেছে সে। সেদিনই মেয়েটিকে শেষবার দেখেছিলেন তার মা, আর কোনোদিন তার দর্শন পাননি। ঠিক এভাবে দেবতার চরণে বলি দেওয়ার জন্য বেছে নেওয়া হতো একজন কিশোর কিংবা কিশোরীকে। তবে অধিকাংশ ক্ষেত্রে বালিকাদের বেছে নেওয়া হতো অধিক সফলতার আশায়। বালিকা হলে তারা কুমারী হওয়া বাধ্যতামূলক ছিল। প্রথমে তাদের মা বাবার কাছ থেকে আলাদা করে ফেলা হতো তাদের, তারপর তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হতো। যেই পরিবার থেকে কাউকে বেছে নেওয়া হতো সেই পরিবারকে অনেক সম্মানের চোখে দেখা হতো, আর মেয়েটি রীতিমতো দেবীর মর্যাদা পেত। তবে তা খুব দীর্ঘ সময়ের জন্য নয়, কারণ শীঘ্রই তাকে দেবতার কাছে পাঠিয়ে দেওয়া হতো, অর্থাৎ দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হতো। এ গোটা উৎসবটাই কাপাকোচা। এখানে দেবতার উদ্দেশ্যে দান করা হতো কিশোর কিংবা কিশোরী নারীকে। শুধুমাত্র বড় বড় ঘটনা উদযাপন করতেই কোপাকোচা পালন করা হতো। এর মধ্যে ছিল সম্রাটের সিংহাসনে আরোহণ, যুদ্ধে জয় কিংবা নতুন রাজপুত্রের জন্মদান। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচার জন্য তারা কাপাকোচা উৎসবের আয়োজন করত। বাছাইকৃত ছেলে বা মেয়েকে শারীরিকভাবে খুবই নিখুঁত হতে হতো, এমনকি গায়ে কোনো তিল কিংবা আঁচড়ের দাগও থাকতেই পারত না। যতক্ষণ না চূড়ান্ত সময় আসতো ততক্ষণ তাদের সাথে রাজকীয় ব্যবহার করা হতো। তাকে প্রথমে একজন পুরোহিতের তত্ত্বাবধানে রাখা হতো। সবথেকে মূল্যবান পোশাক নির্ধারিত থাকতো তার জন্য। তার চুলগুলো সুগন্ধি জলে ধুয়ে সুন্দর করে বিনুনি করা হতো, আর স্বয়ং রাজা যে খাবার খেত সেই খাবার সে পেত। তারপর চূড়ান্ত উৎসবের মাস কয়েক আগে থেকে তাকে প্রচুর অ্যালকোহল আর নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হতো। এদের মধ্যে ছিল কোকো পাতা, যা থেকে তৈরি হয় কোকেইন। আমাদের শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যায় মলমূত্রের মাধ্যমে, সেই সাথে কিছু পরিমাণ নিঃসৃত হয় ঘামের মাধ্যমে। চুল এবং নখেও জমা হয় কিছু পরিমাণ। উদাহরণস্বরূপ বলতে গেলে ধীরে ধীরে আর্সেনিক আক্রান্ত মানুষের চুল বিশ্লেষণ করলে তাতে আর্সেনিক পাওয়া যায়। বিজ্ঞানীরা মমি 3টির দেহ থেকে প্রাপ্ত চুল বিশ্লেষণ করেন। তাতে দেখা যায় মৃত্যুর প্রায় 21 মাস আগে থেকে ইনকা লেডির খাদ্যে কোকেনের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে, আর 6 মাস আগে সে সব থেকে বেশি কোকো খাবার হিসাবে গ্রহণ করেছে। অন্যদিকে অ্যালকোহলের পরিমাণ সবচেয়ে বেশি ছিল মৃত্যুর কয়েক সপ্তাহ পূর্বে। কোকেইন ক্ষুধা কমিয়ে ফেলতে সাহায্য করে, রক্তনালীকে সংকুচিত করে, ফলে দেহে তাপমাত্রা বৃদ্ধি পায়। প্রশ্বাসের বেগ বেড়ে যাওয়ার পাশাপাশি হ্যালুসিনেশন গ্রাস করে নেয় ওই ব্যক্তিকে, ফলে তার স্বাভাবিক বিচার বুদ্ধি লোপ পেতে থাকে। নিজের স্বাধীনভাবে চিন্তা করার ক্ষমতা থাকে না। আস্তে আস্তে সময় ঘনিয়ে আসতো। ওদিকে মদ এবং নেশার বস্তুর পরিমাণও বাড়ত, ফলে সারাক্ষণ নেশাগ্রস্ত হয়ে থাকতো তারা। উৎসবের দিন সবাই মিলে নাচ গান হই হুল্লোড় করতে করতে মেয়েটিকে নিয়ে চলত বহু দূরের এক পবিত্র পাহাড়ে চূড়ায়। সেখানে সমস্ত দিন নানা উৎসব পালন করে দিনের শেষে ফিরে আসতো তারা।
কিন্তু মেয়েটিকে রেখে আসতো পাহাড়ের চূড়ায় একটি ছোট্ট কুটিরে। তার মৃত্যুকে ত্বরান্বিত করার জন্য মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করত। দ্য মেইডেন লেডি অফ ইনকা কিংবা ইনকা কুমারী ছিল এমনই এক হতভাগা। প্রকৃতির এক বিচিত্র খেয়ালে তার দেহ মৃত্যুর সাথে সাথে চাপা পড়ে গিয়েছিল বরফের তলায়। কিংবা কে জানে, হয়তো জীবন্ত সমাধি হয়েছিল তার। কিন্তু সে যাই হোক, ইনকা কুমারী আবার আমাদের মাঝে ফিরে এলো 1999 সালে। অথচ ততদিনে পৃথিবীতে কেটে গেছে 500 বছর। যে সম্রাট নিজ সমৃদ্ধির আশায় নিষ্ঠুর দেবতার উদ্দেশ্যে বলে দিয়েছিল একটি নিষ্পাপ প্রাণ, সেও হারিয়ে গেছে মহাকালের গর্ভে।